নমস্কার, আজ বাংলায় স্বাগত। আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে। অফিসে অর্থাৎ সল্টলেকের যে কার্যালয় আছে সেখানে টানা বৈঠক ছিল এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অ্যাকচুয়ালি এই রাজ্য বিজেপির যে কোর কমিটির বৈঠক ছিল, যতটা জানা যাচ্ছে যে এই কোর কমিটির বৈঠকে এখানেই নাকি সিদ্ধান্ত আগামী দিনে হতে পারে যে কে সভাপতি হবেন কি হবেন না। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জেনারেল সেক্রেটারি বিজেপির দীপক বর্মন। দীপক, তো আজকে সারাদিন টানা ঠাসা বৈঠক ছিল কোর কমিটির। বৈঠকে আপনিও উপস্থিত ছিলেন, কিন্তু নির্যাসটা ঠিক কি হলো? নির্যাস এক কথায় বলতে গেলে আমাদের বৈঠক অত্যন্ত সুন্দর হয়েছে, সফল হয়েছে, সুন্দরভাবে আমাদের সমস্ত আলোচনা হয়েছে, এটাই আজকের নির্যাস। ইতিমধ্যে আমরা দেখেছি যে 25 জনের যে সাংগঠনিক জেলার সদস্যদের নাম ঘোষণা হচ্ছে সভাপতিদের, এবং যেটা নিয়ম যে 50% নাম প্রকাশ হয়ে গেলে একটা রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করা যায়। আপনাদের এই আগামী দিনে যে রাজ্য বিজেপি সভাপতি কে হতে পারে? নাম তো অনেকগুলো জলঘোলা করছে, কে হতে পারে? দেখুন, রাজ্য বিজেপির সভাপতি রাজ্যের যে কোনো স্তরের নেতা হতে পারে, সেটা নিয়ে আলাদা করে কিছু বলবার নেই। কে হবে সেটা তো একটা বডি আছে, তারা নির্ধারণ করবে। কিন্তু যে যোগ্যতা মান আছে, সেই যোগ্যতা মানে যে কোনো নেতৃত্ব হতে পারে। আজকে আমাদের রাজ্যের যে নির্বাচন বিষয়টি আছে, সেখানে আমাদের 50% বুথ যদি উপযুক্ত হয়ে ওঠে, অর্থাৎ বুথ কমিটি তৈরি হয়ে যায়, তাহলে সেই মণ্ডল আমরা নির্বাচন করতে পারি। প্রথমত এই ধাপ অতিক্রম করার পরে 50% মণ্ডল, সেটিতে সভাপতি নির্বাচিত হলে আমরা জেলা নির্বাচনের উপযুক্ত হয়ে ওঠে। আর 50% জেলা নির্বাচিত হলে সেখানে রাজ্য সভাপতি নির্বাচন করা চলে। সেই নিরিখে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সাংগঠনিকভাবে 43টি জেলা রয়েছে। তো 43টি জেলার মধ্যে 22টি জেলা সভাপতি নির্বাচিত হয়ে গেলে আমাদের জেলা স্বাভাবিকভাবেই, আমাদের রাজ্য স্বাভাবিকভাবেই নির্বাচনের উপযুক্ত হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমরা 25টি জেলা সভাপতি প্রাথমিকভাবে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি, অর্থাৎ আমাদের রাজ্য এই মুহূর্তে নির্বাচনের উপযুক্ত হয়েছে। আর রাজ্য নির্বাচন, রাজ্য সভাপতি নির্বাচন, সেটি আমার নেতৃত্বে হবে না, সেটি কেন্দ্রীয় কমিটি যে আছে সেই কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে রাজ্য সভাপতি নির্বাচন হবে। একদম, আপনি বললেন যে কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন দায়িত্বে তাদের নির্দেশে হবে। আপনারা কি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন যে আমরা প্রস্তুত আমাদের দিক থেকে যে রাজ্য সভাপতি এবার নির্ণয় হতে পারে? হ্যাঁ, আমরা সেটা জানিয়েছি যে আমরা প্রস্তুত, কারণ আমাদের রাজ্য 25টি জেলা নির্বাচন করতে সক্ষম হয়েছে 43টির মধ্যে। আমরা প্রস্তুত এই মুহূর্তে রাজ্য সভাপতি নির্বাচনের জন্য, এটা জানানো হয়েছে। সেখান থেকে সদুত্তর কি ঠিক এলো? তারা এটা প্রক্রিয়া আছে, বিভিন্ন প্রক্রিয়া আছে, এর জন্য অবজারভার নিযুক্ত হবে। সেই অবজারভার আসবেন এবং তারা এখানে এসে সকলের সঙ্গে কথা বলে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নমিনেশন জমা করে তারা ঘোষণা করবেন। এটা তাদের বিষয়। চলতি সপ্তাহে শেষে যেমনটা খবর পাওয়া গেছে যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসতে পারেন। এই হঠাৎ করে বঙ্গ সফর, ঠিক এটা কি মানে কোনো দলীয় কাজ নাকি কোনো সরকারি কোনো কোনো কাজ? দেখুন, 29-30 তারিখ তিনি আসতে পারেন। এবারে তার সফর মানেই আমাদের কর্মীদের কাছে একটা উন্মাদনার ব্যাপার। তার সঙ্গে আমাদের রাজ্য নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি এখানে তার সফরে আসছেন, তার আগে নির্বাচন হবে অথবা হবে না এটা কেন্দ্রীয় কমিটি বলতে পারবে, এটা আমার বিষয় নয়। আর একটা জল্পনা যেমনটা শোনা যাচ্ছে যে গত বছরে আমরা যদি গত নির্বাচনগুলো যদি দেখি, সেটা লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, বিজেপির যে ভোটের যে স্থান তা কিন্তু বেশ কিছুটা কমেছে। 26 বছর করতে নির্বাচন, তৃণমূল যেমনটা অভিযোগ করছে ওদের তো লোক কিনে সভাপতি করার জন্য, কাকে সভাপতি করবে? দেখুন, তৃণমূল কি বলল? তৃণমূল তো আর ভারতীয় জনতা পার্টি চালাবে না। আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে যে আমাদের রাজ্যে এমন অনেক নেতা রয়েছেন যারা
ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্য রয়েছেন। যথাসময়ে কেন্দ্রীয় কমিটি নিশ্চিতভাবেই আমাদের প্রদেশের রাজ্য সভাপতি ঘোষণা করবেন। আমরা বরাবরই জানি বিজেপির সাংগঠনিক দিক থেকে একেবারে আঁটোসাঁটো এবং শক্তপোক্ত। সেই দিক থেকে বলা চলে যে এখানে যে কোনো রকম গড়মিল হবে না তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ শাহী সফরের আগে সভাপতি নির্বাচিত তা হয়ে যেতে পারে কি? হ্যাঁ, হতেই পারে, যে কোনো সময়ই নির্বাচন হতে পারে। তবে নির্দিষ্ট করে কবে প্রদেশ সভাপতি নির্বাচন হবে এটা বলবার অবকাশ আমার নেই, এটা আমি বলতে পারি না। অন্য একটি বিষয় আসি, বারবার তৃণমূল বলছে যে ভুতুড়ে ভোটার যে একটা ইস্যু তুলছে, এই ভুতুড়ে ভোটার আপনারা পাল্টা তৃণমূলকে বলছেন, অভিযোগ করছেন, তৃণমূলও পাল্টা অভিযোগ করছে। কিন্তু এই যে অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে সত্য কোনটা, বেঠিক কোনটা, সঠিক বেঠিক কোনটা তাহলে? দেখুন, ভুতুড়ে ভোটার এটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ। আমরা বহুবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরেও মৃত এবং ভুতুড়ে ভোটারদের নাম কোনো দিনও কাটা হয়নি। ভুতুড়ে ভোটার বিজেপি কি ঢোকাতে পারে, প্রশ্ন যদি এটা করা যায় তাহলে আপনি উত্তর পাবেন ভুতুড়ে ভোটার বিজেপির পক্ষে ঢোকানো সম্ভব নয়। কারণ কি, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আলাদা কোনো মেশিনারি নেই, তাদের কোনো কর্মী নেই। প্রত্যেকটি রাজ্য সরকারের যে কর্মী, যে সেট আপ, তারাই কাজ করে। কে এখানকার রিটার্নিং অফিসার? হয় বিডিও, এসডিও, ডিএম। এরা কার কথা শুনে? এরা নিশ্চিতভাবেই ম্যাডামের কথা শুনেই কাজ করে। তো ভুতুড়ে ভোটারের প্রসঙ্গ তৃণমূল কংগ্রেস তুলে আসলে আমাদের কাজটা আরও সহজ করেছে বলেই আমার মনে হয়। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ বলছি যে এই ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে। এবারে যদি এই ভুতুড়ে ভোটার বাদ দিয়ে সার্বিকভাবে ভোটার লিস্ট একদম নিখুঁতভাবে সংশোধন করা হয়, তৃণমূলের 5% থেকে 10% ভোট এমনি কমে যাবে, এমনি ওরা হেরে যাবে। আমরাও চাইছি ভুতুড়ে ভোটার বাদ হোক, একদম সার্বিকভাবে সমস্ত ভোটার বাদ হোক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তৃণমূল কংগ্রেস যেটা করতে চাইছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত হিন্দিভাষী স্থায়ী হিন্দুরা বাস করে, হিন্দিভাষী অর্থাৎ হিন্দিভাষী হিন্দু যারা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বাস করে, তাদের নাম কাটানোর একটা প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আমরা এর বিরোধিতা করছি এবং আমরা এর জন্য আমরাও নজর রেখে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক যে বৈঠক করেছেন সেখানে বিভিন্ন স্তরে তিনি নির্দেশ দিয়েছেন যে বিজেপি আর নির্বাচন কমিশন একযোগেই ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে এবং আপনারা নজর রাখুন, দলের নেতৃত্বকে বলেছে। বেশ ভালো খবর, কিন্তু আবারও বলছি, হিন্দিভাষী হিন্দু ভোটারদের নাম কাটা হলে পরে সেটা আমরা কোনো মতেও মানব না। তাহলে এখানেই তো বাঙালি অবাঙালি সেই ইস্যু এসে যাচ্ছে হিন্দিভাষীর সঙ্গে। কোনো অবাঙালি বাঙালির ব্যাপার আসছে না। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতবর্ষের যে কোনো ব্যক্তি যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে। সেই সূত্রে আমাদের প্রচুর বাঙালি রয়েছেন যারা দিল্লিতে বাস করেন, মহারাষ্ট্রে বাস করেন, তারাও তো সেখানে ভোট দেয়। বিভিন্ন কারণে কেউ কেউ কয়েক প্রজন্ম ধরে আমাদের এই রাজ্যেও বসবাস করছে। তাদের ভোটাধিকার কেটে দেওয়া এটা তাদের প্রতি বঞ্চনা নয় কি?